হ্যালো ভিউয়ার্স, বিটিসি স্কেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের জন্য একটা সুখবর আছে। আমি এবং আমার টিম একটা সিদ্ধান্ত নিয়েছি। এই বিটিসি স্কেল পরিবারে যারা আছেন তাদেরকে এই ইউটিউব থেকে ইনকামের কিছুটা আপনাদের নগদ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তবে এই নগদ পুরস্কার পেতে হলে আপনাদের একটা গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। আর সেটা হলো এই পরিবারে যুক্ত হতে হবে। এখন এই পরিবারে কিভাবে যুক্ত হবেন আশা করি আপনি খুব ভালোভাবেই জানেন। এখন আসা যাক এই নগদ পুরস্কার জেতার জন্য আপনাকে কিসের পরীক্ষা দিতে হবে। প্রথমে আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে দুটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্ন দুটির উত্তর আপনাকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো এই ভিডিওতে কতবার 11 বলা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নটি এই ভিডিওর কোনো একটা জায়গায় বলা হয়েছে। এখন আপনার কাজ হবে এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর আপনাকে সবার আগে বলতে হবে এবং সেটা এই ভিডিওর কমেন্টে লিখতে হবে এবং পরবর্তী কাজগুলো ভিডিওর ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়েছে। ডিসক্রিপশন দেখে পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করবেন। এবং আরেকটি সুখবর হলো এই কুইজ গেমটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাদের থেকে ভালো উৎসাহ পাই তাহলে প্রতি সপ্তাহে একবার এই কুইজ গেমের আয়োজন করব। তাহলে শুরু করা যাক আজকের পরীক্ষা খেলা ভিডিও। আমাদের ক্লাসে মনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের। কারোর সঙ্গে কথা বলে না, সবসময় পিছনের বেঞ্চিতে বসে। ক্লাসের সারাটা সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। স্যার কিছু জিজ্ঞাসা করলে চোখ পিটপিট করতে থাকে। তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটা কথাও বুঝতে পারছে না। মনিরের এই স্বভাব স্কুলের সব স্যারেরা জানেন, কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞাসা করে না। শুধু আমাদের অঙ্ক স্যার মাঝে মাঝে ক্ষেপে গিয়ে বলেন, কথা বল, কথা বল না, ঢং ধরেছে। 4 নম্বর বেত দিয়ে আচ্ছা করে পেটালে ফড়ফড় করে কথা বলবে। আমাদের স্কুলের কমন রুমে নম্বর দেওয়া নানান রকমের বেত আছে। বেত যত চিকন তার নম্বর তত বেশি। 4 নম্বর বেত খুব চিকন, 1 নম্বর বেত সবচেয়ে মোটা। কথায় কথায় বেতের কথা তুললেও অঙ্ক স্যার কখনো বেত হাতে নেননি। কিন্তু একদিন 11 উপর অসম্ভব রাগ করে, যেমন আজ করেছেন। রাগে তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। স্যার চৌবাচ্চার একটা অঙ্ক করতে দিয়েছে, জটিল অঙ্ক। একটা পাইপ দিয়ে পানি আসছে, একটা ফুটো দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেওয়া হলো। এইসব হাবি যাবে। মনির ফন্ট করে অঙ্কটা করে ফেললো। আমি মনিরের পাশে বসেছি, কাজেই ওর খাতা দেখে আমিও করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না। খুব কঠিন অঙ্ক। এখন একটা সমস্যা দেখা দিল, কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে। বিরাট সমস্যা হবে। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হাত তুলে নামিয়ে ফেললি কেন? অঙ্ক হয় না? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে। হাত নামালি কেন? সত্যি কথা বল, নয়তো 5 নম্বরই বেত দিয়ে কেরামতি দেখিয়ে দেব। আমি চুপ করে রইলাম। এই শীতেও ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে, একটা ছেলে আছে আমাদের ক্লাসে, খুব বজ্জাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার বেত আনতে বলেন, বশির আনন্দে হেসে ফেলে। বিনয়ে বিনয়ে গলে গিয়ে বলে, স্যার আমি নিয়ে আসি। যদি কোনো ছেলেকে যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সে বড় মজা পায়। আজও তাই হলো। যেই সে দেখলো অঙ্ক স্যার 5 নম্বরই বেতের কথা বলেন, অমনি সে বলল, স্যার মুনিরের খাতা থেকে টুকলিফাই করেছে, আমি দেখেছি। স্যারের মুখ অন্ধকার হয়ে গেল। বশির দাঁত বের করে বলল, বেত নিয়ে আসি স্যার। যা নিয়ে আয়। কত নম্বর আনবো স্যার? 5 নম্বর নিয়ে আয়। দেখ আজ কেরামতি কাকে বলে। বশির লাফাতে লাফাতে বেত আনতে গেল। অঙ্ক স্যার মুনিরকে জিজ্ঞাসা করলেন, হুমায়ুন, তোর খাতা দেখি। তোর খাতা দেখে কি মনির টুকলি করেছে? মনির তার স্বভাব মতো চুপ করে রইল। হ্যাঁ না,
কিছুই বলল না। মনির ক্লাসে কখনো কথা বলে না। কথা বল, নয়তো আজ তোর কেরামতিও বের করব। বেটা মৌন বাবাজি, কথা বল না, কথা বল, নয়তো তোর একদিন কি আমার একদিন। মনির উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। ততক্ষণে বশির চলে এসেছে। আনন্দে সে বিলমল করছে। অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন, দুজনেই 25 ঘা করে বেত খাবি। কত ধানে কত চাল বের হয়ে যাবে। ক্লাস 6-এ পড়ে, এর মধ্যে খাতা দেখে লেখা শিখে গেছো মামদোবাজি। আরেকজন দরবেশ, মৌনী বাবা, দেখি হাত পাত। 2 হাত। আমি হাত পাতলাম। বশির আনন্দে ফিক করে হেসে ফেলল। আমি অবশ্যই খুব ব্যথা পেলাম না। নিঃশ্বাস বন্ধ করে রাখলে আর হাত শক্ত করে রাখলে ব্যথা পাওয়া যায়, বেশি ব্যথা পায় না। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর হাত খুব নরম করে ফেললাম। মনিরের কোনো শাস্তি হলো না, হবে না, আমি জানতাম, কারণ ও খুব ভালো ছেলে। গন্ডারের ইংরেজি কি তা সে জানে, চট করে বলে দিতে পারবে, শুদ্ধ বানানে। অবশ্যই মুখে বলবে না, খাতায় লিখে দেবে। ওর একটাই দোষ, 11 বলে না। এই দোষের জন্যই তার শাস্তি হয় না। অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন, যার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তি তিনি ঘোর বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে দিলেন কারণ অপরাধ গুরুতর, ক্ষমার অযোগ্য। এই বয়সে যে টুকলিফাই করে বড় হয়, সে কি করবে, ইত্যাদি ইত্যাদি। আমি আমার নিজের জায়গায় ফিরে যেতেই বশির চিকন গলায় বলল, 25 ঘা বেত দেওয়ার কথা স্যার, আপনি মাত্র 13টা দিয়েছেন, 12টা বাকি রইল স্যার। বশিরটা এমন বজ্জাত, রাগে আমার গা জ্বলতে লাগলো, কিন্তু কিছু করার নেই, হজম করতে হবে, সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে। ফুটবলের মাঠে বেকায়দা ল্যাং মেরে ফেলে দিতে হবে, কিংবা লাল পিঁপড়ার বাসা মাথায় টুপির মতো পরিয়ে দিতে হবে। আমাকে শাস্তি দিয়ে অঙ্ক স্যারের বোধহয় মনটা খারাপ হয়েছে, কারণ তিনি দেখি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অন্য সময় হলে এতক্ষণে বোর্ডে চলে যেতেন এবং ঝড়ের মতো একটির পর একটি অঙ্ক করতে থাকতেন। আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, টপাটপ খাতায় তুলতে হতো। আজ সেরকম কিছুই হচ্ছে না। স্যার আড়ে আড়ে আমার দিকে তাকাচ্ছেন। চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম। কোনো ছেলের অসুখ হয়েছে শুনলে তিনি তার বাসায় যাবেন এবং বলবেন, কি যে যন্ত্রণা করিস, আবার অসুখ বাঁধালি, তাড়াতাড়ি ভালো হ, নয়তো চট দিয়ে দাঁত ফেলে দেব। মুনির এখনো দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে। বেশ ভয়ও পেয়েছে, অল্প অল্প কাঁপছে। অঙ্ক স্যার বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। মুনির বসলো আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে, তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল, এই হুমায়ুন, ভূত পুষবি? আমি আকাশ থেকে পড়লাম। বলে কি, ভূত পুষবো মানে? ভূত কি কুকুরছানা নাকি? মুনির ফিসফিস করে বলল, আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব। ভূতের বাচ্চা আনতে যাবি মানে? ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি? একজন আজ আমাকে একটা ভূতের বাচ্চা দেবে, সন্ধ্যার সময় যেতে বলেছে, তুই যাবি? আমি কি বলবো ভেবে পেলাম না। মুনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে, আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লেগেছে। এখন আমাকে খুশি করতে চায়। হুমায়ুন, যাবি? 11 যাব। খবরদার কাউকে বলবি না। আচ্ছা, বলবো না। কোনো কথা কাউকে না বলে থাকা কষ্টের ব্যাপার। তখন কথাটা পেটের মধ্যে বড় হতে থাকে, পেট গুড়গুড় করে, খুব অস্বস্তি হয়। এই জন্যে কোনো কথা বেশিক্ষণ রাখতে নাই। খুব গোপনীয় কথাগুলি বটগাছকে বলে পেট হালকা করতে হয়। বটগাছ সেই কথা কাউকে বলতে পারে না, আর সেই জন্য কেউ জানতেও পারে না। স্কুল ছুটির পর আমরা রওনা হলাম ব্রহ্মপুত্রের পাড় ধরে। বিটকয়েন কে আবিষ্কার করেন অথবা বিটকয়েনের ফাউন্ডার কে? অনেক দূর যেতে হলো। কেওক্কাটাখালীর কাছাকাছি এসে নদী পার হলাম। শীতকাল, কাজে পানি বেশি নাই। খেয়া নৌকা আছে, 10 পয়সা করে নেয়। মুনির পয়সা দিয়ে দিল। সন্ধ্যা এখনো হয়নি, এর মধ্যে চারদিকে অন্ধকার। গাছপালার ভেতর দিয়ে আজ যাচ্ছি। একসময় দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গাছপালায় ঢাকা জঙ্গলে, জায়গায় জায়গায় শ্যাওলা ঢাকা এক বাড়ি, লোহার গেট। সেই গেটে বাড়ির নাম লেখা শান্তিনিকেতন। আমি ভয়ে ভয়ে বললাম, কোথায় নিয়ে এলি? এটা কার বাড়ি? আমার এক আত্মীয়র বাড়ি, দূর সম্পর্কের নানা হয়। এই লোকই তোকে ভূতের বাচ্চা দেবে?
হুম, গুল ছেড়েছে। না, গুল ছাড়েনি। কি করে বুঝলি গুল ছাড়েনি? চেহারা দেখলে তুইও বুঝবি, সন্ন্যাসীর মতো চেহারা। সন্ন্যাসীরা কি গুল ছাড়ে না? অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি অবাক। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক সেরকম লম্বা দাড়ি, সাদা বাবরি চুল, লম্বা একজন মানুষ, পরনে আলখাল্লার মতো লম্বা একটা পোশাক, গলার স্বরও কি গম্ভীর। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। সঙ্গে এটা কে? আমার বন্ধু। এও ভূতের বাচ্চা নেবে? আমি কি দোকান দিয়ে বসেছি নাকি? যেই আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দেবো। একটা দেবো বলছিলাম, একটা পাবি। ভেতরে এসে বস। আমরা সিঁড়ি ভেঙে দোতলার একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই। ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিল, টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প। উনি বোধহয় এখানে বসেই বই পড়ছিলেন। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বস। মেঝেতে পা ছড়িয়ে বস, নাকি মেঝেতে বসলে তোদের মান যাবে? আমরা পা ছড়িয়ে মেঝেতে বসে পড়লাম। আমার একটু ভয় ভয় করছে। কিছু খাবি তোরা? জি না। ভূতের বাচ্চা যে নিবি? কোনো পাত্র এনেছিস? মনির না সূচক মাথা নাড়ল। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কিছু নিয়ে আসিসনি? তাহলে নিবি কি করে? পকেটে করে তো আর নিতে পারবি না। ভূত হচ্ছে হাওয়ায় তৈরি। আচ্ছা দেখি ঘরে কিছু আছে কিনা। তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন। বুঝতে পারছি বাড়িটা অনেক বড়, অনেকগুলো ঘর, কিন্তু এই ঘরটি ছাড়া অন্য কোনো ঘরে বাতি জ্বলছে না। লোকজনেরও কোনো সাড়া নেই। আমি ফিসফিস করে বললাম, এই বাড়িতে আর কেউ থাকে না? ওনার নাম কি? আগে অন্য নাম ছিল, এখন ওনাকে রবিবাবু বলে ডাকতে হয়। রবিবাবু, রবিবাবু না ডাকলে রাগ করেন। আমি ডাকি রবি নানা। উনি করেন কি? কিছু করেন না, শুধু বই পড়েন আর কবিতা লেখেন। কবিতা লেখেন কেন? নোবেল প্রাইজ দরকার তো, এই জন্য কবিতা লেখেন। কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। তুই আর কথা বলিস না তো, চুপ করে থাক। বেশি কথা বলে উনি রাগ করবেন। 11। আমি চুপ করে গেলাম। ভদ্রলোক ঢুকলেন হাতে ছোট্ট একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি নিয়ে। ভূতের বাচ্চা কি উনি এর মধ্যে ভরে দেবেন? কি সর্বনাশ! বোতল একটা পাওয়া গেছে, গরম পানিতে ধুতে হবে, সময় লাগবে। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম, এত ছোট বোতলের মধ্যে থাকবে? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত রেগে গেলেন। চোখ বড় বড় করে বললেন, ছোট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে, হোমিওপ্যাথির শিশিরের মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারবে না? আমি কিছু বললাম না। ভদ্রলোক ধমকের সুরে বললেন, জবাব দাও। পারবে কি পারবে না? পারবে? দ্যাটস গুড। কি নাম তোমার? হুমায়ুন। ক্লাস 6-এ পড়ি। জি। রোল নম্বর কত? 32। ক্লাসে ছাত্র কতজন? 32। তার মানে পড়াশোনা কিছুই পারো না? জি না। স্কুল ভালো লাগে না? জি না। রবি ঠাকুরেরও স্কুল ভালো লাগতো না, তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর? আমি মনে করি না। গুড। এখন বলো তো, আমার চেহারাটা রবি ঠাকুরের মতো না? জি। মুশকিল হচ্ছে কি জানো? টাক পড়ে যাচ্ছে। টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য, তাই না? আমরা কিছু বললাম না। ভদ্রলোক আমাদের রেখে হোমিওপ্যাথির শিশির হাতে নিয়ে উধাও হয়ে গেলেন। আমি মনিরকে বললাম, তোর এই নানা কি পাগল? না, পাগল হবে কেন? কেমন কেমন করে যেন তাকাচ্ছে। মনির কি একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ ভদ্রলোক আবার এসে ঢুকেছেন। হোমিওপ্যাথি ওষুধের শিশিতে হলুদ রঙের ধোঁয়াটে কি একটা জিনিস। সাবধানে রাখবি। মুখ গালা দিয়ে সিল করে রেখেছি, খবরদার সিল ভাঙবি না। মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি, এরা চাঁদের আলো খায়। ব্রহ্মপুত্রের পাড় দিয়ে বোতল হাতে নিয়ে হাঁটবি, এরা টাটকা 11 পছন্দ করে। আমি বললাম, বোতলের ভেতর তো বাতাস যাবে না। ভদ্রলোক কড়া গলায় বললেন, এই ছেলে তো বেশি কথা বলে। শোন ছোকরা, কথা কম বলবে। জি আচ্ছা। আমি এখন বাড়ি চলে যাও। যাবার আগে একটা কবিতা শুনে যাও। টাটকা কবিতা, আজ বিকেলে লিখেছি। 2 ঘন্টার মতো হয়েছে, এখনো বাসি হয়নি। 6 ঘন্টার আগে কবিতা বাসি হয় না, শুধু গরমকালে 3 ঘন্টাতেই বাসি হয়। আমরা চুপচাপ বসে আছি। রবি নানা পকেটে হাত দিয়ে কবিতা লেখা কাগজটি বের করলেন, মাথা দুলিয়ে পড়তে শুরু করলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। কবিতাটি আমার বেশ ভালো লাগলো, তবে কেন জানি মনে হতে লাগলো আগেও পড়েছি। কবিতাটা কেমন? খুবই ভালো, ব্রহ্মপুত্র নিয়ে লেখা। আচ্ছা যাও, এখন বাড়ি যাও।
রাত হয়ে যাচ্ছে। ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম। সবাই দ্রুত সঠিক উত্তরটা দিয়ে দিন।